একটা মেয়ে যাকে সবাই সারা জীবন বলেছে তুই কিছুই হতে পারবি না, তুই দশম ফেল। তার মা অসুস্থ, অস্ত্রোপচারের জন্য দরকার লাখ লাখ টাকা, আর তাদের হাতে আছে শুধু একটা ছোট্ট চায়ের দোকান। কিন্তু সেই মেয়েটা ভেঙে পড়েনি। সেই গিয়েছিল শহরের সবচেয়ে বড় মানুষটার দরজায়, বিক্রম কাপুরের সামনে। ভিক্ষা চাইতে না, চ্যালেঞ্জ দিতে। 3 মাস সময় দিন, আমি আপনার কোম্পানি বাঁচাবো। না পারলে জেলে পাঠিয়ে দিন। এই গল্পটা শুধু সাফল্যের না, এটা একটা মেয়ের আগুনের গল্প। একসময় যে কোম্পানিটা ছিল পুরো শহরের গর্ব ও আদর্শ, সেই কাপুর গ্রুপের উঁচু টাওয়ারের জানালা দিয়ে এখন আর সেই উজ্জ্বল আলো বের হয় না। যে আগুন, উন্মাদনা আর স্বপ্নের জ্বালা একদিন বিক্রম কাপুর আর তার বাবা মিলে জ্বালিয়ে তুলেছিলেন, সেই আগুন যেন ধীরে ধীরে ছাইয়ের স্তরে ঢেকে গেছে। বোর্ডরুমে বসা দামি স্যুট পরা ম্যানেজাররা এখন শুধু পুরনো গৌরবের গল্প বলে, নতুন কোনো স্বপ্ন দেখে না। প্রতিযোগীরা দিন দিন এগিয়ে যাচ্ছে, বাজারের অংশ হাতছাড়া হচ্ছে, আর কোম্পানির ভিতরে একটা অদৃশ্য ক্লান্তি, হতাশা ও ভয়ের ছায়া পড়ে গেছে। সবাই মনে মনে জানে কিছু একটা বদলাতে হবে, না হলে সব শেষ। কিন্তু কেউ জানে না কিভাবে, কার দিয়ে। ঠিক তখনই একই শহরের একেবারে বিপরীত প্রান্তে ডম্বিভলির ঘিঞ্জি গরিব কলোনির একটা ছোট্ট ভাঙাচড়া ঘরে একটা মেয়ে চুপচাপ তার ভাগ্যকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার নাম রিয়া, যার নামের পাশে লেগে থাকা দশম ফেল লেবেলটা অনেকের কাছে হাসির খোরাক। কিন্তু তার চোখে জ্বলছে একটা অদম্য, নিভু নিভু না হওয়া আগুন, যে আগুন কোনো ডিগ্রির কাগজে মাপা যায় না। রিয়া কখনো পড়াশোনায় ভালো ছিল না। রতনতরা সংখ্যা, তারিখ, সূত্র মুখস্থ করা তার কাছে কখনো আকর্ষণীয় মনে হয়নি। কিন্তু তার চোখ ছিল বাজ পাখির মতো ধারালো, এবং মস্তিষ্ক চলত যেন একটা নিখুঁত যন্ত্রের মতো। সে জিনিসগুলোকে যেমন দেখায় ঠিক তেমন দেখত না, বরং যেভাবে সেগুলো হতে পারে সেভাবে দেখত। তার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। ঘরের সমস্ত দায়িত্ব এখন তার মা আর তার কাঁধে। মা ডম্বিভলি রেল স্টেশনের কাছে একটা ছোট্ট চায়ের দোকান চালাতেন। রিয়া সারাদিন সেখানেই হাত লাগাত, চা বানাতো, কাপ ধুতো। চা বানানো আর কাপ ধোয়ার ফাঁকে তার দৃষ্টি প্রায়ই পাশের কাপুর এন্টারপ্রাইজেস নামের ফ্যাক্টরির দিকে চলে যেত। সেখান থেকে বেরিয়ে আসা ট্রাকগুলো, গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ড্রাইভাররা, মনমরা মুখ নিয়ে কর্মীরা, সিকিউরিটি গার্ডদের উদাসীনতা আর কোম্পানির ম্যানেজারদের অহংকারী আচরণ, সব কিছু তার তীক্ষ্ণ চোখে ধরা পড়ে যেত। ফ্যাক্টরির ছোট বড় অনিয়মগুলো তার কাছে এত স্পষ্ট ছিল যে ভিতরে বসা ম্যানেজারদেরও সেগুলো চোখে পড়ত না। রিয়ার মায়ের শরীর কয়েক মাস ধরেই খারাপ যাচ্ছিল। একদিন হঠাৎ করে বুকে প্রচণ্ড যন্ত্রণা উঠল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে জানা গেল হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার আর ওষুধপত্রের খরচ লাখ লাখ টাকা। এই কথা শুনে রিয়ার পায়ের তলা থেকে পৃথিবী সরে গেল। চায়ের দোকান থেকে দুবেলা ভাত রুটি চলে যেত, কিন্তু এত বড় অঙ্কের খরচ তোলা ছিল অসম্ভব। সেই রাতে রিয়া ছটফট করে ঘুম হারালো। মাকে হারানোর কথা সে ভাবতেই পারছিল না। ঠিক তখনই তার মাথায় একটা উন্মাদের মতো চিন্তা এলো। সে সরাসরি বিক্রম কাপুরের কাছে যাবে, সাহায্য চাইবে, কিন্তু ভিক্ষার মতো নয়, নিজের যোগ্যতা দেখিয়ে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, জীবন বদলাতে গেলে এই ঝুঁকিটা নিতেই হবে। পরদিন সকালে সে সাধারণ জামাকাপড় পরে কাপুর টাওয়ার্সের গেটে হাজির হলো। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সিকিউরিটি গার্ড তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল, কি চাই? কাপুর সাহেবের সঙ্গে দেখা করতে? পাগল হয়ে গেছ নাকি? ওর কাছে তো বড় বড় লোকের অ্যাপয়েন্টমেন্ট থাকে, এভাবে কেউ ঢুকতে পারে নাকি? রিয়া শান্ত গলায় বলল, আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। গার্ড মজা করে বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে? রিয়া যখন না বলল তখন সে ধমক দিয়ে বলল, তাহলে সরো এখান থেকে, সময় নষ্ট করো না। আর তাকে ধাক্কা মারার চেষ্টা করল। কিন্তু রিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে চুপচাপ গেটের এক কোণে গিয়ে দাঁড়ালো। সারা দিন দাঁড়িয়ে রইল। পরের দিনও, তার পরের দিনও। একটা পুরো সপ্তাহ কেটে গেল। রোদ, বৃষ্টি, ক্ষুধা, তৃষ্ণা সবকিছু সহ্য করে সে সেখানেই অটল রইল। তার এই জিদ দেখে সিকিউরিটি গার্ডরাও অস্থির হয়ে উঠল। অবশেষে খবরটা সিকিউরিটি হেডের কাছে পৌঁছল। সিকিউরিটি হেড বিষয়টা বিক্রম কাপুরের পার্সোনাল সেক্রেটারির কাছে পাঠালো। যখন বিক্রম কাপুর শুনলেন একটা মেয়ে 1 সপ্তাহ ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তখন তার রাগ আকাশ ছুঁয়ে ফেলল। তিনি তাৎক্ষণিক আদেশ দিলেন, ওকে ভিতরে নিয়ে এসো, দেখি কি সাহসে আমার সময় নষ্ট করছে। যখন রিয়া কাপুর টাওয়ার্সের বিলাসবহুল কেবিনে ঢুকল, তখন সেখানকার জৌলুস দেখেও তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না। সে সবকিছুকে যেন কোনো সমস্যার বিশ্লেষণ করার মতো করে দেখছিল। বিক্রম কাপুর অহংকারে ভরা গলায় জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? কেন আমার সময় নষ্ট করছো? রিয়া কোনো ভনিতা ছাড়াই সোজা বলল, আমি আপনার কোম্পানিতে চাকরি চাই। কাপুর হো হো করে হেসে উঠলেন, চাকরি?
তোমার কাছে কোনো ডিগ্রি আছে? রিয়া দ্বিধাহীনভাবে বলল, আমি 10ম ফেল। এই কথা শুনে কাপুরের রাগ চরমে পৌঁছে গেল। 10ম ফেল হয়ে আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছো? কি সাহস তোমার? বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু রিয়া এক পাও নড়ল না। সে দৃঢ় কণ্ঠে বলল, সাহেব, আমাকে মাত্র 3 মাসের সময় দিন। যদি 3 মাসের মধ্যে আমি আপনার কোম্পানির চেহারা না বদলে দিতে পারি, তাহলে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন। আমি নিজেই পুলিশের সামনে স্বীকার করব যে আমি আপনার সঙ্গে প্রতারণা করেছি। বিক্রম কাপুর হতবাক হয়ে গেলেন। জীবনে এমন অসম্ভব সাহসী প্রস্তাব তিনি কখনো শোনেননি। একটা সাধারণ 10ম ফেল মেয়ে কোটি কোটি টাকার কোম্পানির ভবিষ্যৎ বদলে দেওয়ার কথা বলছে, আর তার বিনিময়ে নিজের স্বাধীনতা পণ রাখছে। তার মনে হলো, হয় এই মেয়ে পুরোপুরি পাগল, নয়তো এর মধ্যে সত্যিই কিছু অসাধারণ আছে। তিনি তীব্র স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে যে তুমি সেটা করতে পারবে যা আমার লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়া ম্যানেজাররা করতে পারেনি? রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কারণ আপনার ম্যানেজাররা কোম্পানিকে ওপর থেকে দেখেন, আর আমি নিচ থেকে দেখি। আমি জানি আপনার ফ্যাক্টরির গেট নম্বর 4 দিয়ে প্রতিদিন হাজার হাজার লিটার পেট্রোল চুরি হয়, কারণ সেখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সঙ্গে মিলে কাজ করে। আপনার বিস্কুটের গোডাউনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়, কারণ ছাদ ভাঙা আর কারো খেয়াল নেই। আপনার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড রাজকুমার বিস্কুট এখন বাজারে চলছে না, কারণ প্রতিদ্বন্দ্বীরা কম দামে ভালো স্বাদের বিস্কুট বেচছে। আর আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে বলেনি, কারণ তারা নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত। রিয়া এক নিঃশ্বাসে বলে গেল। তার কথাগুলো এত নিখুঁত আর সত্য ছিল যে কাপুর স্তম্ভিত হয়ে গেলেন। এগুলো সেই সত্য যা কখনো তার কানে পৌঁছায়নি। তিনি তার চোখে সেই আগুন দেখলেন, যে জ্বালা তিনি বছরের পর বছর খুঁজছিলেন। হয়তো তার যৌবনের দিনগুলো মনে পড়ে গেল, যখন তিনি নিজেও কোনো ডিগ্রি ছাড়াই শুধু জিদ আর পরিশ্রম দিয়ে শুরু করেছিলেন। তিনি গভীর শ্বাস নিলেন আর এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তার পুরো বোর্ড আর ম্যানেজারদের হতভাগ করে দিল। ঠিক আছে, আমি তোমাকে 3 মাস সময় দিচ্ছি। তোমার মাসিক বেতন হবে 10,000 টাকা। কোনো পদ নেই, কোনো অফিস নেই। তুমি শুধু একজন পর্যবেক্ষক হবে। কোম্পানির যে কোনো জায়গায় যেতে পারবে, যার সঙ্গে খুশি কথা বলতে পারবে। কিন্তু শর্ত একই, 3 মাসে যদি কোম্পানির লাভের কিছু না করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিই তোমাকে জেলে পাঠাবো। রিয়ার মুখে ফুটে উঠল একটা দৃঢ় হাসি। সে বলল, মেনে নিলাম সাহেব। রিয়া যখন কাপুর এন্টারপ্রাইজেসের ভিতরে তার প্রথম সকাল কাটালো, তখন সে স্পষ্ট বুঝতে পারল যে বাইরের চাকচিক্যের আড়ালে এখানে কতটা নীরবতা আর পচন লুকিয়ে আছে। অফিসের চতুর্থ তলায় সাদা মার্বেলের মাঝে ঘুরে বেড়ানো দামি স্যুট পরা ম্যানেজাররা একে অপরের সঙ্গে হেসে হাত মেলাত, কিন্তু তাদের চোখে ভয় আর ইতস্তত স্পষ্ট দেখা যেত, যেন তারা কারোর জন্য কাজ করছে না, বরং কোনো অদৃশ্য জেলে শ্বাস নিচ্ছে। অন্যদিকে নিচে ফ্যাক্টরি ফ্লোরে মজুররা ধুলো, ঘাম আর শব্দের মাঝে ভাঙা মেশিনের সঙ্গে লড়াই করছে। তাদের মুখে ক্লান্তি আর অসহায়তার ভার স্পষ্ট। রিয়া প্রথমে ঠিক করল যে তার 3 মাসের কাজ এখান থেকেই শুরু করতে হবে, কারণ যে কোনো সাম্রাজ্যের আসল শক্তি তার ভিত্তিতে থাকে, আর এন্টারপ্রাইজেসের ভিত্তি এই ফ্যাক্টরি। সে মজুরদের মাঝে বসতে শুরু করল, তাদের সঙ্গে চা খেল, তাদের কষ্ট শুনল। সে দেখল যে মেশিনগুলোর অবস্থা এত খারাপ যে প্রতি ঘন্টায় আধ ঘন্টা খারাপ হওয়ার জন্য প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সব ঠিক দেখানো হয়, যাতে ওপরে গোলমালের দোষ তাদের ওপর না পড়ে। মজুররা বলল যে অনেক বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি, অথচ প্রতি বছর বাজেটে টাকা দেখানো হয়, অর্থাৎ মাঝখানে কোনো গোলমাল আছে। রিয়া এটাও দেখল যে গার্ডরা ট্রাক চেকিং নামমাত্র করে, আর একদিন সে নিজের চোখে দেখল যে 2টো ট্রাক পুরো লোড নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর গার্ড রেজিস্টারের নাম না লিখেই ছেড়ে দিল। সে ড্রাইভারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা ভয় পেয়ে পালিয়ে গেল। তার বোঝা হয়ে গেল যে চুরি সংগঠিতভাবে হচ্ছে। এটা শুধু গার্ড আর ড্রাইভারের চালাকি নয়, ভিতরের লোকেদের যোগসাজশও আছে। রিয়ার পরে পদক্ষেপ ছিল বাজারে গিয়ে আসল ছবি দেখা। সে সাধারণ কাপড় পরে দাদর মার্কেটে গেল, যেখানে ছোট ছোট কিরানা দোকানদার বসে। সে তাদের জিজ্ঞাসা করল যে তারা কাপুর এন্টারপ্রাইজেসের রাজকুমার বিস্কুট কেন রাখে না। দোকানদার হেসে বলল, ম্যাডাম, কে কিনবে? 10 টাকার প্যাকেট আর ভিতরে বিস্কুটের স্বাদও পুরনো। লোকে এখন কম দামে ভালো কোয়ালিটি চায়। আজকাল গুপ্তা বেকার্সের 8 টাকার প্যাকেট ছেয়ে গেছে, স্বাদও ভালো, মুনাফাও। রিয়া অনেক দোকানদারের সঙ্গে কথা বলল, আর সবাই প্রায় একই কথা বলল। সে এক একটা প্যাকেট কিনে বাড়ি গিয়ে তুলনা করল। সত্যি কাপুর এন্টারপ্রাইজেসের বিস্কুট স্বাধীন আর দামি ছিল। নতুন ব্র্যান্ডগুলো সস্তা আর সুস্বাদু। তার বোঝা হলো যে কোম্পানির আসল লড়াই এখন শুধু নামের ভরসায় লড়া যাবে না। প্রোডাক্টের কোয়ালিটি বাড়ানো আর দাম কমানোই একমাত্র রাস্তা। কিন্তু এটা বলা যত সহজ, করা তত কঠিন, কারণ কোম্পানির বোর্ডরুমে বসা লোকেরা সবকিছু আঁকড়ে আর গ্রাফে দেখে। রিয়া যখন প্রথমবার বোর্ড মিটিংয়ে গেল, তখন সেখানে থাকা বড় বড় অফিসাররা তার দিকে তাকালই না। কেউ তির্যক মন্তব্য করল, একে চাকরের মতো এসে মিটিংয়ে বসে গেছে। কেউ আস্তে করে হাসল। কিন্তু বিক্রম কাপুর সবাইকে থামিয়ে বললেন, এ আমাদের পর্যবেক্ষক, যা খুশি বলতে পারে। আর রিয়া বিনা দ্বিধায় তার কথা রাখল।
সে চুরি, মেশিনের খারাপ অবস্থা আর বিস্কুটের স্বাদের সত্যি কথা সবার সামনে রাখল। কিন্তু বেশিরভাগ অফিসার তাকে উপেক্ষা করল। কেউ বলল, এসব ছোটখাটো ব্যাপার, এতে কোম্পানির ভবিষ্যৎ ঠিক হয় না। কেউ বলল, আমাদের ব্র্যান্ড ভ্যালু আছে, লোকে সব সময় কিনবে। আর কেউ সোজা বলল, সাহেব, আপনি এই মেয়েকে কেন সিরিয়াসলি নিচ্ছেন? এ তো প্রফেশনাল নয়, কোনো ডিগ্রি নেই। রিয়া রাগ গিলে বলল, ডিগ্রি নেই কিন্তু চোখ আছে, আর চোখ মিথ্যে বলে না। এটা শুনে ঘর কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। পরের কয়েক সপ্তাহে রিয়া তার কাজের ধরন খুঁজে পেল। সে ঠিক করল যে কোনো সমস্যায় শুধু কথা বলবে না, বরং তার ছোট সমাধান দেখিয়ে দেবে। সে ফ্যাক্টরির মজুরদের সঙ্গে মিলে মেশিনের বেসিক মেরামত শুরু করালো। পুরনো স্ক্র্যাপ থেকে পার্টস বের করে মেশিন আবার চালু করল। মজুররা প্রথমবার অনুভব করল যে কেউ তাদের কথা শুনছে। তাদের চোখে আত্মবিশ্বাস ফিরে এলো। চুরি বন্ধ করার জন্য সে গার্ডদের ডিউটি বদলানোর পরামর্শ দিল, আর নিজে অনেক রাত ফ্যাক্টরি গেটে বসে নজরদারি করল। এক রাতে সে হাতে মাতে দুজন ড্রাইভারকে ধরে ফেলে, আর যখন বিষয়টা বিক্রম কাপুরের কাছে পৌঁছল, তখন তিনি রাগে তৎক্ষণাৎ দায়ী ম্যানেজারকে বাইরে বের করে দিলেন। এটা কোম্পানির ইতিহাসে প্রথমবার ছিল যখন কোনো বড় অফিসার একটা সাধারণ মেয়ের কথায় শাস্তি পেল। এই ঘটনায় মজুর আর ছোট কর্মচারীদের মধ্যে রিয়ার সম্মান আরও বেড়ে গেল। অন্যদিকে মার্কেটিং টিমে গিয়ে সে নতুন রিসার্চ শুরু করল। সে ছোট ছোট দোকানদারদের ভিডিও ইন্টারভিউ করল, আর সেগুলো বোর্ড মিটিংয়ে চালালো। যখন অফিসাররা সাধারণ মানুষকে ক্যামেরায় বলতে শুনল যে কাপুর এন্টারপ্রাইজেসের প্রোডাক্ট এখন কাজের নয়, তখন তাদের মুখ শুকিয়ে গেল। এসব দেখে বিক্রম কাপুরের ভিতরেও একটা আলোড়ন হলো। তার প্রথমবার মনে হলো যে এই মেয়ে সত্যিই সেটা দেখতে পাচ্ছে যা তার অফিসারদের চোখে অদৃশ্য ছিল। কিন্তু এই পথ সহজ ছিল না। রিয়াকে প্রতিদিন তির্যক কথা, অপমান আর বাধা সহ্য করতে হয়েছে। ম্যানেজাররা তার ফাইলিং গায়েব করে দিয়েছে। ফ্যাক্টরিতে মজুরদের ভয় দেখিয়েছে যে তার সঙ্গে বেশি কথা বলো না। এমনকি একবার তাকে ধমক ভরা চিঠি পেয়েছে, যাতে লেখা ছিল, খুব জাসুসি করছিস, চুপচাপ কাজ কর, নইলে পস্তাবি। কিন্তু রিয়া থামেনি। সে মায়ের ছবি তার ব্যাগে রেখেছিল, আর ভয় লাগলে সেই ছবি দেখে নিজেকে বলতো, আমাকে হার মানতে হবে না। তার আত্মবিশ্বাস তার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে ফলাফল দেখা দিতে লাগল। মেশিন মেরামতির জন্য প্রোডাকশন 15% বেড়ে গেল। চুরি বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ টাকা বাঁচল। মজুরদের মধ্যে নতুন উৎসাহ ফিরে এলো। আর সবচেয়ে বড় পরিবর্তন এলো যে ছোট ছোট দোকানদাররা আবার কাপুর এন্টারপ্রাইজেসের বিস্কুট রাখতে লাগল। কারণ রিয়ার কথায় কোম্পানি দাম কমিয়ে আর স্বাদ সুন্দর করে একটা নতুন প্যাকেট লঞ্চ করেছিল। তার নাম রাখা হয়েছিল নতুন রাজকুমার, আর এটা বাজারে এসেই ছেয়ে গেল। দোকানদাররা বলল, এখন লোকে আবার খুঁজছে। আর এইসব দেখে বোর্ডরুমে বসা সেই অফিসাররা, যারা একসময় রিয়ার মজা করত, এখন চুপচাপ তার কথা শুনতে লাগল। বিক্রম কাপুর প্রতি রাতে তার অফিসে দেরি করে বসে ভাবতেন। তার মনে হচ্ছিল যে এই মেয়ে শুধু তার কোম্পানি নয়, তার চিন্তা ভাবনার ধরনও বদলে দিচ্ছে। কিন্তু সঙ্গে তার অহংকারও ছিল। তিনি মানতে রাজি ছিলেন না যে একটা দশম ফেল মেয়ে সেটা করতে পারে যেটা তার পড়াশোনা করা ম্যানেজাররা করতে পারেনি। তার মনে এখন এক অদ্ভুত কৌতূহল ছিল, এই মেয়ে আসলে কে? এর ভিতরে এই আগুন কোথা থেকে এলো? আর সত্যি কি এই মেয়ে তার ডুবতে বসা কোম্পানিকে কিনারে পৌঁছে দিতে পারবে? 3 মাসের সময় যত কাছে আসতে লাগল, তত কাপুর এন্টারপ্রাইজেসে এক অদ্ভুত হইচই শুরু হলো। ফ্যাক্টরিতে মজুররা আগের চেয়ে অনেক বেশি উৎসাহী হয়ে উঠল। তাদের চোখে ক্লান্তির জায়গায় আশা দেখা যাচ্ছিল। ছোট দোকানদাররা আবার কাপুর প্রোডাক্টস নিয়ে কথা বলতে লাগল। আর এমনকি খবরের কাগজ আর বিজনেস চ্যানেলগুলো খবর চালাতে শুরু করল যে পড়তে বসা কোম্পানি কাপুর এন্টারপ্রাইজেসে হঠাৎ করে কিভাবে প্রাণ ফিরে এলো। কিন্তু এসবের পরেও বোর্ডরুমে বসা বড় অফিসারদের অহংকার পুরোপুরি ভাঙেনি। তারা এখনও রিয়াকে শুধু একটা সৌভাগ্য মনে করত, আর বিশ্বাস করত যে আসল ব্যবসার রণনীতি গ্রাফ আর সংখ্যায় দেখা যায়। 3 মাসের শেষ সপ্তাহে বিক্রম কাপুর নিজে রিয়াকে তার কেবিনে ডেকে ঠান্ডা গলায় বললেন, দেখো, যে ছোটখাটো সংস্কার তুমি করেছ সেগুলো থেকে একটু ফারাক তো পড়েছে, কিন্তু এসব স্থায়ী নয়। আসল পরিবর্তন তখনই হবে যখন কোম্পানি দীর্ঘদিন ধরে লাভ করবে, আর সেটা তোমার কথা থেকে নয়, বড় সিদ্ধান্ত থেকে হয়। রিয়া হেসে বলল, একদম ঠিক সাহেব, আর সেটাই আমি আপনাকে দেখাতে যাচ্ছি। আমার কাছে একটা শেষ প্ল্যান আছে। সে কাপুরকে বলল যে কোম্পানির সবচেয়ে বড় দুর্বলতা তার সাপ্লাই চেইন। গোডাউনে কোটি কোটি টাকার মাল পড়ে থাকে, কিন্তু দোকানে সময় মতো পৌঁছায় না। ড্রাইভার আর ম্যানেজাররা মিলে ঘুষ নিয়ে ডেলিভারি আটকে রাখে, যার জন্য বাজারে প্রতিযোগীদের লাভ হয়। যদি আমরা এই সিস্টেম বদলে দিই তাহলে কোম্পানির রক্ত আবার দ্রুত চলতে শুরু করবে, সে বলল। আর তার পরামর্শে ফ্যাক্টরি থেকে দোকানদার পর্যন্ত সরাসরি নেটওয়ার্ক তৈরি করল। মাঝের ব্রোকারদের বাদ দিয়ে ছোট ট্রান্সপোর্টারের সঙ্গে সরাসরি ডিল করল। সেই মজুরদের সাহায্যে একটা মোবাইল অ্যাপ ডিজাইন করালো, যাতে প্রত্যেক ট্রাকের লোকেশন রিয়েল টাইম দেখা যায়, আর দোকানদার সরাসরি অ্যাপ থেকে অর্ডার করতে পারে। এসব সে কোনো বড় টেক কোম্পানির সাহায্যে নয়, বরং কাছের ইঞ্জিনিয়ারিং
কলেজের কয়েকজন স্টুডেন্টকে ডেকে করালো, যাদের জন্য এটা শুধু একটা প্রজেক্ট ছিল, কিন্তু তাদের পরিশ্রম আর রিয়ার লেগে থাকার জন্য সিস্টেম কয়েক দিনের মধ্যেই চালু হয়ে গেল। আর যখনই সিস্টেম চলল, তখন ফলাফল অবাক করার মতো ছিল। আগে যেখানে মাল দোকানে পৌঁছাতে 5 দিন লাগতো, এখন 2 দিনে পৌঁছতে লাগলো। দোকানদাররা খুশি হলো, বিক্রি দ্বিগুণ হয়ে গেল, আর কোম্পানির ক্যাশ ফ্লো ঠিক হয়ে গেল। যখনই রিপোর্ট বোর্ড মিটিংয়ে পেশ হলো, তখন সব ম্যানেজার হতভম্ব হয়ে গেল। তারা প্রথমবার অনুভব করল যে এই মেয়ে কোনো জাদু নয়, বরং আসল কাজ করছে। বিক্রম কাপুরের চোখেও হালকা চমক এলো, কিন্তু তার অহংকার এখনও মাঝখানে দাঁড়িয়েছিল। তিনি কঠোর গলায় বললেন, ঠিক আছে, তুমি 3 মাসে ভালো কাজ করেছ, কিন্তু এটা মনে করো না যে তুমি কোম্পানি বদলে দিয়েছ। এসব অস্থায়ী, আসল পরীক্ষা তো আসা বছরগুলোতে হবে। রিয়া শান্তভাবে বলল, সাহেব, আপনি ঠিক বলছেন, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে ডিগ্রি বা পদ নয়, নিয়ত আর পরিশ্রম ফারাক আনে। আপনি আমাকে 3 মাসের সুযোগ দিয়েছিলেন, আর আজ আপনার কোম্পানি আবার দাঁড়িয়েছে। এখন সিদ্ধান্ত আপনার, আমাকে বাইরে বের করে দেবেন নাকি এগিয়ে যেতে দেবেন। মিটিং শেষ হওয়ার পর বিক্রম কাপুর অনেক রাত পর্যন্ত একা তার কেবিনে বসে রইলেন। জানালা দিয়ে বাইরে চকচকে মুম্বাইয়ের আলো দেখতে দেখতে তার পুরনো দিন মনে পড়তে লাগল, যখন তিনিও কোনো ডিগ্রি ছাড়াই শুধু জেদ আর পরিশ্রম দিয়ে কোম্পানির ভিত্তি গেড়েছিলেন। তিনি অনুভব করলেন যে সেই জেদ আজ এই মেয়ের মধ্যে জীবিত। যে অহংকার দিয়ে তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন, সেটাই তার কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছিল। পরের দিন তিনি হঠাৎ সব কর্মচারীকে হলে ডেকে মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজ আমি তোমাদের সবার সামনে একটা সত্যি স্বীকার করতে চাই। আমি সবসময় ক্ষমতাকে ডিগ্রি দিয়ে মেপেছি। আমি সবসময় ভেবেছি যে সার্টিফিকেট নিয়ে আসবে সেই কোম্পানিকে এগিয়ে নেবে। কিন্তু আজ এই মেয়ে প্রমাণ করে দিয়েছে যে আসল ডিগ্রি মানুষের পরিশ্রম আর সততা। রিয়া আমাকে আয়না দেখিয়েছে, আর আজ থেকে কাপুর এন্টারপ্রাইজেসে সবাইকে সুযোগ মিলবে, ডিগ্রি থাকুক বা না থাকুক। এটা শুনে হল তালিতে গমগম করে উঠল, আর মজুরদের চোখে খুশির জল এসে গেল। রিয়ার মায়ের অস্ত্রোপচারও সেই সময় হয়ে গেল, আর কোম্পানি তার সব খরচ বহন করল। মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই প্রমাণ করে দিলি যে পড়াশোনার চেয়ে সাহস আর সত্যি বেশি কাজে লাগে। আর এটা শুনে রিয়ার চোখেও জল এসে গেল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত শান্তি ছিল, যে সে শুধু তার মাকে নয়, শত শত মজুর আর হাজার হাজার দোকানদারের জীবন বদলে দিয়েছে। বিক্রম কাপুর রিয়াকে কোম্পানির স্পেশাল অ্যাডভাইজার ঘোষণা করলেন, আর বললেন, আজ থেকে এ আমাদের চোখ হবে। যেখানে আমাদের নজর পৌঁছায় না, সেখানে এ পৌঁছাবে। আর সেই দিন থেকে কাপুর এন্টারপ্রাইজেস আবার উড়ান শুরু করল। 3 মাস আগে যে মেয়ে কাপুর টাওয়ার্সের গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল, আজ সেই মেয়ে একই বাড়ির সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়ে, তার চোখে সেই চমক, সেই বিশ্বাস। কিন্তু এখন সে একা নয়, পুরো কোম্পানি তার সঙ্গে। আর এটা শুধু একটা মেয়ের জয়ের গল্প নয়, বরং এটা প্রমাণ যে জীবনের আসল ইউনিভার্সিটি রাস্তা, পরিস্থিতি আর সংগ্রাম। আর সেখান থেকে বের হওয়া মানুষ যে কোনো ডিগ্রিধারীর চেয়ে বড় হতে পারে, শুধু তাকে সুযোগ দরকার। বন্ধুরা, রিয়ার এই গল্প আমাদের এটাই শেখায় যে ক্ষমতা কখনো ডিগ্রির ওপর নির্ভর করে না। ডিগ্রি শুধু একটা কাগজের টুকরো, কিন্তু আসল শক্তি মানুষের দুঃখতা, তার চিন্তা আর তার পরিশ্রমে থাকে। যখন পরিস্থিতি কঠিন হয় আর সব রাস্তা বন্ধ মনে হয়, তখনই আসল জজবা সামনে আসে। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও। কমেন্টে বলো যে রিয়ার কোন কথা তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এই গল্পটা তোমার বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করো, যাতে এই বার্তা তাদের কাছেও পৌঁছায় যারা ডিগ্রি না থাকার জন্য নিজেকে ছোট মনে করে। আর হ্যাঁ, এমনই আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল ক্যানকে সাবস্ক্রাইব করতে ভুলো না।